আছে, ভালো করে দেখো। বলছে যে man has owned his dominant position on this planet by his command of technology। অর্থাৎ কিনা টেকনোলজি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রযুক্তিবিদ্যা। প্রযুক্তিবিদ্যা, তাহলে মানুষ কিসের জন্য? না প্রযুক্তিবিদ্যার জন্য। প্রযুক্তিবিদ্যার জন্য এই পৃথিবীতে ডমিনেন্ট মানে হচ্ছে এখানে আধিপত্য। আমরা বলি না যে কাউকে ডমিনেট করা, সেখান থেকে এসছে বিষয়টা যে কোনো কিছুর আধিপত্য বোঝাচ্ছে। তাহলে মানুষ এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে, ডমিনেন্ট পজিশন মানে স্থান দখল করা, যেটাকে আমরা বলে থাকি অন দিস প্ল্যানেট। প্ল্যানেট এখানে বোঝাচ্ছে, এখানে তো আমরা গ্রহ ওইভাবে বলতে পারি না, তাই জন্য এটাকে আমরা কি বলবো? পৃথিবীতে, বিশ্বে। ঠিক আছে, তার আধিপত্য বিস্তার করছে প্রযুক্তিবিদ্যায় দক্ষতার জন্য। আধিপত্য বিস্তার করছে মানুষ কি কারণে? প্রযুক্তিবিদ্যায় দক্ষতার জন্য। কমান্ড, দক্ষতা। আমরা যখন কোনো কিছু বলি তখন সেটাকে আমরা বলি যে কমেন্ট করা, কমেন্ট দেওয়া, আদেশ দেওয়া। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে তো প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে মানুষের দক্ষতার পরিচয় দেয়, তাই জন্য এটা হবে দক্ষতা। মানুষের দক্ষতার কারণে প্রযুক্তিবিদ্যায় মানুষ আধিপত্য বিস্তার করেছে এই পৃথিবীতে। Other animals have to take nature as they find her। এক্ষেত্রে বলছে they must fit into the environment that she provides as best they can। Man alone changes the shape of his world। দেখো বাক্যটা কতটা বড়। যখন এই ধরনের বাক্য বড় থাকবে তখন সেটাকে আমরা ছোট করে নেব, ছোট করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে করব? না ফার্স্ট অফ অল বলছে যে আদার অ্যানিমালস হ্যাভ টু টেক নেচার অ্যাজ দে ফাইন্ড হার। অন্যান্য যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কি করে? তাদেরকে ফাইন্ড হার, দে মাস্ট ফিট ইনটু দ্য এনভায়রনমেন্ট, তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। অন্যান্য যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের প্রকৃতির সঙ্গে সাধ্যমতো বা পরিবেশের সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে হয়। কারণটা কি? কারণ হচ্ছে she provides as best they can and along changes the shape of his world। অর্থাৎ কিনা কারণ প্রকৃতি যে রূপে রয়েছে সেভাবেই তাদেরকে গ্রহণ করতে হয়। কারণ প্রকৃতি যেভাবে রয়েছে, ওই যে এখানে বলেই দিয়েছে যে that she provides as best they can and man along changes the shape of his world। অর্থাৎ কিনা এখানে আমরা বলছি প্রকৃতি যে রূপেই রয়েছে সেভাবেই তাদেরকে গ্রহণ করতে হয়। একমাত্র ম্যান অ্যালোন চেঞ্জেস দ্য শেপ অফ হিজ ওয়ার্ল্ড, একমাত্র মানুষ যে কিনা বিশ্ব প্রকৃতিকে পরিবর্তন করতে পারে। এই কারণেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, এই কারণেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। ম্যান অ্যালং চেঞ্জেস, এই লাইনটা একমাত্র মানুষই পারে, ম্যান অ্যালং চেঞ্জেস একমাত্র মানুষ পারে পরিবর্তন ঘটাতে দ্য শেপ অফ হিজ ওয়ার্ল্ড। এই যে প্রকৃতি, বিশ্ব প্রকৃতির আকারের পরিবর্তন ঘটাবে না, এখানে পরিবেশের পরিবর্তন করছে বা বিশ্ব প্রকৃতিকে পরিবর্তন করতে পারে কে? একমাত্র না মানুষ। তাহলে আদার অ্যানিমালস হ্যাভ টু টেক, মানে এটাকে আমরা তাহলে আলাদা একটা বাক্যের মধ্যে রাখবো, নইলে কিন্তু বুঝতে পারবো না। এটা একটা আলাদা বাক্য হবে। এই জায়গাগুলো বঙ্গানুবাদের ক্ষেত্রে শিখতে হবে। আদার অ্যানিমালস হ্যাভ টু টেক নেচার। আর এর ক্ষেত্রে বলি যে পুলিশে যারা রয়েছে তাদের কিন্তু যারা ক্লার্কশিপে রয়েছে তাদের জন্য তো ক্লার্কশিপে এরকম একটা, বা বিসিএস এর ক্ষেত্রে যেটা হয় যে ফ্ল্যাট একটা ঘটনা বঙ্গানুবাদ হিসেবে একটা প্যারা তুলে দিল এইভাবে, কিন্তু পুলিশেরটাতে এক বছর কিন্তু এরকম পরপর যেটা বাক্য হিসাবেও এসেছে। আবার আমরা যদি 2013 প্রশ্নগুলো দেখি তখন কিন্তু আবার আমাদের এইরকম স্ট্রাকচারই ছিল, অর্থাৎ কিনা এই যে একটা প্যারার দেওয়া এই স্ট্রাকচারটা ছিল। কোন বছর কোনটা আসবে কেউ কিন্তু বলতে পারে না।
নির্দিষ্ট করে সেটা বলা নেই, সেখানে বঙ্গানুবাদ হিসেবেই কিন্তু বলে দেওয়া আছে, তাই দুটোই কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, কারণ এখন যা প্রশ্নের প্যাটার্ন তাতে করে খুব একটা সহজ প্রশ্ন আসবে বলে আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না। এবছর মিসলেনিয়াসের প্রশ্ন সেটাই দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আদার অ্যানিমালস হ্যাভ টু টেক নেচার, তাহলে অন্যান্য প্রাণীদের মতো কি করছি, অন্যান্য প্রাণীদের প্রকৃতির সাথে, হ্যাভ টু টেক নেচার, প্রকৃতির সাথে তাদেরকে মানিয়ে নিতে হয়, কারণ প্রকৃতি যে রূপে রয়েছে তাদেরকে সেই রূপেই গ্রহণ করতে হয়। They find her and they must fit into the environment that she provide as best they can. ঠিক আছে, প্রকৃতি যে রূপে রয়েছে তাদেরকে সেই রূপেই গ্রহণ করতে হয়। He moves things about, he alters them in a constant effort to create an environment, এখানে মানুষের কথা বলছে, আমরা এক্ষুনি মানুষের কথা পড়ছিলাম যে man alone changes the shape, একমাত্র বিশ্ব প্রকৃতির পরিবর্তন সাধন করতে পারে মানুষ। He moves things about, he alters them in a constant effort to create an environment more hospitable than that which nature has thrust him into. ঠিক আছে, এই যে জায়গাটা যেটা বলছে যে যে মানুষ সব সময় কি করছে, ম্যান অ্যালোন, আচ্ছা, হি মুভস থিংস অ্যাবাউট, কোনো কিছু, যে থিংস অ্যাবাউট যেটা কোনো কিছু সম্পর্কে যে চিন্তা ভাবনা করে, ভাবে, এই জায়গাগুলো কে করতে পারে, একমাত্র চিন্তা ভাবনা করতে পারে মানুষ। তাহলে মানুষ সবসময় চেষ্টা করে তার চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, হি অল্টার্স দেম, তাদের মধ্যে পরিবর্তন করতে, ইন এ কনস্ট্যান্ট এফর্ট টু ক্রিয়েট, কনস্ট্যান্ট এফর্ট ক্রমাগত, কনস্ট্যান্ট হচ্ছে ক্রমাগত, তার ক্ষমতা দিয়ে, কনস্ট্যান্ট এফর্ট, তার প্রচেষ্টা, এখানে এফর্ট হচ্ছে প্রচেষ্টা, এই শব্দগুলো কেয়ারফুল হতে হবে। তাহলে মানুষ সব সময় চেষ্টা করে, তার প্রচেষ্টা করে যে তার চারদিকের প্রাকৃতিক যে পরিবেশকে পরিবর্তনের মাধ্যমে নিজেদের কি হবে না বসবাসের উপযুক্ত, মোর হসপিটেবল, ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তৈরি করতে যেটা তাদের জন্য মোর হসপিটেবল দেন দ্যাট হুইচ নেচার হ্যাজ থ্রাস্ট হিম ইনটু, অর্থাৎ কিনা উপযুক্ত বসবাসের যোগ্য করে তুলতে, প্রাকৃতিক যে পরিবেশটা রয়েছে তাকে পরিবর্তনের মাধ্যমে নিজেদের উপযুক্ত বসবাসের যোগ্য করে তুলতে। মানুষ এরপর কি করছে না, টেকনোলজি ইজ দ্য সাম টোটাল অল অফ অল দ্য ডিফারেন্ট টেকনিক্স বাই হুইচ ম্যান চেঞ্জেস হিজ এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষ কিনা যার সাহায্যে এই চারপাশের পরিবেশটাকে পরিবর্তিত করতে পারে, সেটা হলো কি, সেটা কি না প্রযুক্তির সমন্বয়, প্রযুক্তির, টেকনোলজি ইজ দ্য সাম টোটাল, আমি যদি এখন এই কথাটাকে আগে নিয়ে চলে আসি, প্রযুক্তির সমন্বয়, বা নিয়েও আসতে পারি যে প্রযুক্তির সমন্বয়ে মানুষ কি করছে না তার চারপাশের পরিবেশকে পরিবর্তিত করতে পারে, অথবা এটাকে যদি আমি এখন জটিল বাক্য করি, যে মানুষ তার চারপাশের পরিবেশটাকে পরিবর্তিত করতে পারে যার সাহায্যে, সেটা হলো প্রযুক্তির সমন্বয়, সেই পদ্ধতিটা হলো প্রযুক্তির সমন্বয়। এটাও করতে পারি বা সরল বাক্যও করতে পারি যে প্রযুক্তির সমন্বয়েই মানুষ তার চারপাশের পরিবেশটাকে পরিবর্তিত করতে পারে। টেকনিক্স, টেকনিক্স হচ্ছে ডিফারেন্ট, টেকনিক্স হচ্ছে পদ্ধতি, by which man changes his environment, ঠিক আছে, এটা একটা গেল। আর হলো হ্যাঁ, এবারে এই জায়গাটা বলো যদি তোমাদের কোনো জায়গায় কোনো একটা, ঠিক আছে পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, পরেরটা দেখি তো, আগে তোমরা বলো,
তাহলে ফার্স্ট সেন্টেন্সটা হবে যে আমি 3 সন্তানের মধ্যে মধ্যম সন্তান ছিলাম, মিডল, এই শব্দটা হলো মধ্যম সন্তান ছিলাম, এবং আমাদের প্রত্যেকের মধ্যে দেয়ার ওয়াজ এ গ্যাপ অফ 5 ইয়ার্স অন ইদার সাইড, প্রত্যেকের মধ্যে। হ্যাঁ বলো। ম্যাম আমি লিখেছি আমি 3 সন্তানের মধ্যে মধ্যম সন্তান, তবে তাদের প্রত্যেকের মধ্যে ব্যবধান ছিল 5 বছরের। হ্যাঁ ঠিক আছে। বাংলা সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে চেষ্টা করবে যে ক্রিয়াটাকে শেষে রাখার, ঠিক আছে, ক্রিয়াটাকে শেষে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, এমনি ভুল নয়। প্রত্যেকের মধ্যে 5 বছরের ব্যবধান ছিল। আচ্ছা এবারে গেল তাহলে এই অবধি। and I barely saw my father before I was 8 for this and other reasons I was somewhat lonely। এইটুকু, এইটুকু মনীষা বল। ম্যাম আমি লিখেছি 8 বছর বয়সের আগে অব্দি বাবার সঙ্গে সেইভাবে কোনো দেখা হয়নি, সেই কারণ বশত আমাকে একাকী। হ্যাঁ এক্ষেত্রে হবে যে আমার বয়স 8 বছর হওয়ার আগে পর্যন্ত 8 বছর হওয়ার আগে পর্যন্তই আমি খুবই এই যে বেয়ারলি শ মানে খুব সামান্যই চাক্ষুষ করেছি, দেখা হয়নি এই কথাটা আমি বলবো না, এখানে বলবো খুব সামান্যই বাবাকে দেখেছি, ঠিক আছে, খুব সামান্যই বাবাকে দেখেছি, এবং এই কারণ এবং অন্য কিছু কারণের জন্য ফর দিস অ্যান্ড আদার রিজনস, যেহেতু এখানে দুটো আছে, এই কারণ এবং অন্যান্য কিছু কারণের জন্য আই ওয়াজ সামওয়াট লোনলি, কোথাও আমি একাকিত্বে ভুগতাম। আই ওয়াজ সামওয়াট লোনলি, কোথাও আমি একাকিত্বে ভুগতাম। and I soon developed disagreeable mannerisms which made me unpopular throughout my school days। and I soon developed disagreeable mannerisms and which made me unpopular throughout my school days। এক্ষেত্রে স্কুল ডেজ, এক্ষেত্রে বরুণ বলো এই সেন্টেন্সটা কি হবে? মূলত এটি এবং অন্যান্য কিছু কারণের জন্য আমার মধ্যে কিছু অস্বস্তিকর আচরণ তৈরি হয়েছিল। এবং পরের লাইনটা বলবো, একজন নিঃসঙ্গ সন্তানের অনুরূপ আমার কিছু কাল্পনিক গল্প তৈরি করতাম এবং কাল্পনিক মানুষের সাথে কথা বলতাম। আচ্ছা and I soon developed disagreeable mannerism, কিছু অস্বস্তিপূর্ণ যেটা আছে ওটা অস্বস্তি হতে পারে, অসঙ্গতিও হতে পারে, ঠিক আছে, সঙ্গতপূর্ণ নয়, তা দ্রুত আমার মধ্যে যেটা হলো অসঙ্গতিপূর্ণ আচরণ দেখা দিল। ম্যানারিজমস মানে হচ্ছে আচরণ, ব্যবহারও হতে পারে, আচরণ ব্যবহার, এটা হলো অসঙ্গতিপূর্ণ, অস্বস্তিদায়কও হবে। অসঙ্গতি ম্যাম আমি এইভাবে লিখেছি এই সমস্ত কারণগুলো। my literary ambitions, অর্থাৎ had the lonely child's habit of making up stories। তার ফলে আমি কি করতাম না, এই যে I had the lonely child's, এই যে একাকী থাকা একটা শিশুর অভ্যাস অনুসারে, I had the lonely child's habit, এই যে অভ্যাস, একা থাকা একটা শিশুর একা থাকা একটা শিশুর অভ্যাস অনুসারে কি হচ্ছে না আমার মধ্যে একটা কি হয়েছিল না একটা গল্পের ভাব তৈরি হয়ে গেছিল, এবং কি করতাম আমি কল্পিত ব্যক্তিগণের সঙ্গে আমি কল্পনা করতাম, বিভিন্ন আমার কল্পনায় বিভিন্ন মানুষজনের সাথে আমার কথা বলার অভ্যাস তৈরি হয়েছিল, কল্পনায় বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলার অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল।
I think, আমার ধারণা, from the very start my literary ambitions, আচ্ছা এবারে বলছে যে আমার ধারণা যে very start my literary ambitions, আমার আচ্ছা এটা আমি ambitions were mixed up with the feeling of being isolated and undervalued. সায়ন বলে যে দুটো শব্দকে এক জায়গায় হতে হবে, এটা আমরা কখন হব না, তখনই আমরা হতে পারবো যখন দুটোকেই আমরা এক কথায় প্রকাশ করব। তাহলে একাকিত্ব এবং অবমূল্যায়িত হওয়া, এই দুয়ের মিশ্র অনুভূতি একত্রে কাজ করেছিল আমার সাহিত্য চর্চার প্রথম থেকে। আমার সাহিত্য চর্চার প্রথম থেকেই আমার একাকিত্ব এবং অবমূল্যায়িত হওয়ার মিশ্র অনুভূতি একত্রে কাজ করেছিল বা একযোগে কাজ করেছিল। একযোগে কাজ করেছে এটা। আচ্ছা এবার আমি একটা সিঙ্গেল সেন্টেন্স দিচ্ছি, বলো তো কি হবে উত্তর। সিঙ্গেল সেন্টেন্স হচ্ছে দ্য তাজ, the Taj is one of the finest. One of the finest buildings in the world. উত্তর কি হবে? আজ হলো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিল্ডিং এর মধ্যে স্থাপত্যের মধ্যে। একটু জোরে বলো, বুঝতে পারলাম। শোনা যাচ্ছে না আমার আওয়াজ? তাজ হলো তাজ হলো বিশ্বের অন্যতম একটি স্থাপত্যের মধ্যে একটি। ওয়ান অফ দা মানে আমরা যেটাকে বলে থাকি যে ফাইনেস্ট, যেটা বলা হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে। দ্য তাজ ইজ ওয়ান অফ দা অন্যতম শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে আশ্চর্য বা ভাস্কর্য, যেটা কি আমরা বলে থাকি না কেন, বা শ্রেষ্ঠ শিল্প এটাও বলতে পারি। এক্ষেত্রে তো বিল্ডিং আছে, তো বিল্ডিং এর ক্ষেত্রে এটা তো আমরা বলবো ওই ভাস্কর্য বলতে পারি, এখানে আমরা ভাস্কর্য বলবো, ঠিক আছে। নির্মাণ শিল্প তো বলতে পারি না, বা এক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ ভাস্কর্যই বলি, ভাস্কর্য। দ্য তাজ, তাজ বলতে এখানে তাজমহলের কথা বলা হয়েছে। ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, সব থেকে শ্রেষ্ঠ বা সুন্দর ভাস্কর্য, সারা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর ভাস্কর্য হচ্ছে তাজমহল বা তাজ, ঠিক আছে। তাজ কথাটা এখানে বলবো না, তাজ বলবো। And it was built by Shah Jahan in 1648 on the tomb of his beloved and beautiful queen Mumtaz Begum. Shah Jahan, it was built by, next sentence আমি বলছি, it was built by Shah Jahan in 1648 it was built by Shah Jahan in 1648 on the tomb of his beloved wife, beloved and beautiful queen Mumtaz Begum। কি হবে
আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। 1948 সালে শাহজাহান এটি তার প্রিয়তমা প্রিয়ের উদ্দেশ্যে রানীর সমাধির উদ্দেশ্যে তৈরি করেছিল। হ্যাঁ, 1648 সালে শাহজাহান তার সুন্দরী রানীর মুমতাজ বেগমের স্মৃতিসৌধের মানে আর কি রক্ষার্থে তিনি এই তাজমহল নির্মাণ করেন। ঠিক আছে ম্যাম, এখানে তো বিলাভেট এন্ড বিউটিফুল দেওয়া আছে, তাহলে ওই দুটা ইয়ে থেকে ইউজ করলে কিরকম হচ্ছে যে আচ্ছা, এই এক্ষেত্রে 1648 সালে এটি শাহজাহান তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর সমাধির স্মৃতি উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। হ্যাঁ, প্রিয়তমা, হ্যাঁ এটাই করতে পারো। বা আরেকটা হচ্ছে স্নেহধন্যা, এটাও হয়। স্নেহধন্যা তো প্রিয়তমাটাই ভালো, প্রিয়তমাটাই দ্য বেস্ট ওয়ার্ড। ঠিক আছে, প্রিয়তমা সুন্দরী রানীর স্মৃতি রক্ষার্থে তাজমহল তার সমাধির স্থানে তিনি তাজমহল নির্মাণ করেন। এটা হবে। The main tower of the Taj is 275 feet high. The main tower. The main tower of the Taj is 275, pile bolo, 275 feet high. ম্যাম টাওয়ারের বাংলা ভুলে গেছি। টাওয়ারের বাংলা কি? টাওয়ারের বাংলা এখানে তো আমরা সাধারণত ওটাকে উচ্চতা অর্থে ব্যবহার করব। ঠিক আছে, প্রধান ভবন, স্তম্ভ স্তম্ভ মিনার হতে পারে, স্তম্ভ হতে পারে, এইগুলো হবে। ঠিক আছে, স্তম্ভ। আর তাহলে হচ্ছে যে তাজের প্রধান স্তম্ভ 275 ফুট উঁচু উচ্চতায় অবস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাজমহলের প্রধান স্তম্ভ 275 ফুট উচ্চতায় অবস্থিত, বা প্রধান স্তম্ভের উচ্চতা 275 ফুট, এটাতেও করা যায়। ঠিক আছে, it has got a nice crest. দেখো যদি সেন্টেন্সটা হয় একদম ছোট্ট সেন্টেন্স, it has got a nice crest, 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 crest কি হবে? ক্রেস্ট কথার অর্থ হলো, এটাই কিন্তু শব্দটার মধ্যে। ঠিক আছে, ক্রেস্ট কথার অর্থ হচ্ছে শিখা। এই যে প্রধান যে স্তম্ভটা, তার উপর যে শিখাটা হচ্ছে, সেটাই ছিল সব থেকে সুন্দর। বাংলাটা কি হচ্ছে ওয়ার্ডে যখন লিখবো? এখানে হলো আমরা এই যে স্তম্ভটা দেখলাম, তার উপরে যে মেন যে অংশটাকে, এটাকে শিখা বলতে পারি, শিখা বলবো না এক্ষেত্রে, তোমরা এক কাজ করো, এটা চূড়া বলবো। ঠিক আছে, চূড়া, মেন যে চূড়া, ইট হ্যাজ গট এ নাইস ক্রেস্ট, এবং ইহার উপরে সব থেকে উঁচু চূড়াটি ছিল। তাজমহলের সব থেকে সুন্দর চূড়াটি এই স্তম্ভের উপরেই অবস্থিত। ঠিক এইভাবেই করবে। তাজমহলের সব থেকে সুন্দর চূড়াটি, তাজমহলের সব থেকে সুন্দর চূড়াটি এই স্তম্ভের উপরেই অবস্থিত।
গট, গট মানে পেয়েছিল, তো অবস্থিত, এখানে অবস্থিত হবে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে বলি ইট হ্যাজ গট, এটা একটা পেয়েছিল সুন্দর চূড়া, তাহলে এটা কি কোনো ভালো অর্থ দাঁড়াবে? অ্যাকচুয়ালি এই যে স্তম্ভটার মাথায় যে চূড়াটা রয়েছে সেটাই সব থেকে সুন্দর ছিল, এটাই বলা হচ্ছে এখানে। এই চূড়াটি, যেটা সুন্দর চূড়াটি, এই স্তম্ভের উপরেই অবস্থিত ছিল, এটাই হলো এখানের মূল অর্থ। It is regarded as one of the seven wonders of the world. কি হবে? এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। হ্যাঁ, এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। এটা একটা এটা একটা অতীতকালের ঘটনা। এটা তোমাদের ইংলিশ ট্রান্সলেশনে অবশ্যই কাজে লাগবে, যেটা হচ্ছে যে এটা একটা অতীতকালের ঘটনা, ঠিক আছে, তাজমহলের মতো ঘটনা, বাট তার সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই যে ইজ শব্দটা এখানে বলা হয়েছে, তার কারণ হচ্ছে তো সপ্তম আশ্চর্য, এবং এটার আরেকটা, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইটারনাল ট্রুথ, যেটা মানে যেটা বর্তমানেও সমানভাবে যার ইম্পর্টেন্স রয়েছে, এই জন্য এই সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, এটা মাথায় রাখো। The earth has nothing more charming to show. The earth has nothing more charming to show. পৃথিবীর মধ্যে এর থেকে মনোমুগ্ধকর আর কিছু হতে পারে না, এই টাইপের কিছু হবে। হ্যাঁ, ভাস্কর্য, একদম তাই। তাজমহলের মতো মনোমুগ্ধকর দিতে পারো, বা এটাকে চমৎকার দিতে পারো, চার্মিং, ঠিক আছে, এটাও হতে পারে। সুন্দর শব্দটা অতটা নয়, মনোমুগ্ধকর, এটা চার্মিং, এই মানে আর কি আকর্ষণীয়, বা যেটা মনোরম, এমন ভাস্কর্য সারা পৃথিবীতে আর কোথাও দেখা যায়। It is made of white marble. It is made of white marble. সাদা মার্বেলের তৈরি এটা। হ্যাঁ, ইহা হচ্ছে সাদা মার্বেলের তৈরি, সাদা মার্বেল পাথরের তৈরি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে the walls were inlaid with brilliant gems and pearls of various colors. আবার বলছি, the walls were, walls, হ্যাঁ, যে দেওয়াল, walls, walls were inlaid 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 with brilliant gems and pearls of various colors. এর দেয়ালগুলি মূল্যবান মণিমাণিক্য ও প্রবাল দ্বারা সুসজ্জিত ছিল। মুক্ত, পার্লস, মুক্ত দ্বারা খোদিত ছিল। হ্যাঁ, প্রবাল। বিভিন্ন রঙের মুক্ত এবং মণিমাণিক্যের দ্বারা, জেমস স্টোন যেগুলোকে বলা হয়, জেমস, মূল্যবান পাথর। হ্যাঁ, মণিমাণিক্য হতে পারে, জেমস, হ্যাঁ এটাই, রত্নও হতে পারে, ঠিক আছে, জেমস হচ্ছে রত্নও হতে পারে, দামি রত্নের দ্বারা। মণিমাণিক্য হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জেমস দামি রত্ন হতে পারে, আর পার্লস হচ্ছে মুক্ত।
তো দ্বারা খোদিত হচ্ছেই তো, ভালোই হচ্ছে। নেক্সট দিনকে একটা পেন্টিংস দেবো, পুজোয় আমি 4টে দিনে বেশ খানিকটা কাজ দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে তো পড়াচ্ছি আরো 2 দিন, তারপর দিচ্ছি। আচ্ছা, এবারে আসি হলো, এই দুটো আলোচনা করলাম, আর এবারে আসবো যেটা হলো প্রতিবেদনের ক্ষেত্রে। আচ্ছা, ক্লাসে যদি কালকে আমি একটা প্রতিবেদন লিখতে দিই, সহজ দেব কঠিন দেব? মজা হবে। আচ্ছা, এবারে যেটা প্রতিবেদনটা দেওয়া ছিল সেটা নিয়ে একটু বলি, যেটা হচ্ছে যে ওই শিশু শ্রম। আচ্ছা, এই ধরনের যখন আমরা প্রতিবেদনগুলো লিখবো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এই ধরনের প্রতিবেদনগুলো যখন লিখতে হবে, তখন যেটা করতে হবে যে অবশ্যই এমন একটা দিন, এই যে বলছে না যে ওখানে একটা দিন, একটা মানে পার্টিকুলার একটা সময় বেছে দিতে, মানে কখন কবে, এই যে ঘটনাটা ওখানে প্রশ্নে দেওয়াই আছে যে কখন প্রচার অভিযানটা হচ্ছে, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, এই বিষয়টা একটা দিক দিতে বলেছে। তো কখন হচ্ছে এই পার্টিকুলার দিনটা, যদি তোমরা নিজেদের ইচ্ছে মতো কোনো একটা দিন বসাও, আমার মনে হয় সেটা যতটা না ফ্রুটফুল হবে, সেই জায়গায় যদি শিশু শ্রম মানে পার্টিকুলার যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে সেই রিলেটেড যদি কোনো দিবস থাকে, সেই পার্টিকুলার দিবসটা, যেমন সাপোজ যদি শ্রমিক দিবস হয়, তো শ্রমিক দিবস তো সেটা 1 মে, কিন্তু সেটা শ্রমিকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, শিশু শ্রমের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে এই 12ই জুন দিনটাকে এখানে লেখা হয়েছে যে দিনটা নিয়ে প্রশ্ন উঠবে না, কারণ প্রত্যেক বছর এই 12ই জুন যেটা শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। তো এই ধরনের জায়গাগুলো ওয়াচ করতে হবে, একটু পড়ে যাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার দ্বারা এই দিনটি ঘোষিত হয়, এমনিতে তোমাদেরকে পড়তে হয় জিকের জন্য দিনগুলো, তো এই দিনগুলো একটু দেখে যাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার দ্বারা এই বিশেষ দিনটি ঘোষিত হয় এবং যার উদ্দেশ্য বিশ্বব্যাপী শিশু শ্রমের মতো গুরুতর সমস্যাকে পৃথিবী থেকে নির্মূল করা। আমাদের আসলে টপিকটা হচ্ছে যে শিশু শ্রম প্রতিকারে প্রচার অভিযান। শিশু শ্রমকে প্রতিকার করার জন্য প্রচার অভিযানের কর্মসূচি বিভিন্ন জেলায় জেলায় পালন করা হচ্ছে। সেই সমস্ত জেলায় কি কি কর্মসূচি পালন করা হচ্ছে সেইগুলো নিয়ে আমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু কোথাও শিশু শ্রম কি সেটা নিয়ে ডিটেলসে লিখতে দেয়নি। পার্টিকুলার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কারা পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে লিখতে বলা হচ্ছে। তাহলে পুরো লেখাটার মধ্যে কিন্তু এটা আনতে হবে, ঠিক আছে? যাই হোক, তো আন্তর্জাতিক শ্রম সংস্থার দ্বারা এই দিনটি ঘোষিত হয় এবং যার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী শিশু শ্রমের মতো এই গুরুতর সমস্যাকে পৃথিবী থেকে নির্মূল করা। এই জায়গায় তোমরা বিভিন্ন ডেটা দিতে পারো, তবে ডেটাটা যেন ঠিকঠাক হয়। ডেটা মানে তথ্য, মানে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে শিশু শ্রমিকের সংখ্যা কত সেটা দেওয়া যেতে পারে। অবশ্যই তথ্য কোথা থেকে নিচ্ছ সেই তথ্যটা উল্লেখ করে দেবে, মন গড়া দিলে সেটা গ্র্যান্টেড হবে না। প্রবাবলি 2 কোটি মতো এই মুহূর্তে, ঠিক আছে? যেটা গুগল বলছে বা রাজ্য সরকারের যে হিসেবটা আছে আমি দিয়ে দেবো, ওটা হচ্ছে 2 কোটি মতো শিশু এই মুহূর্তে শিশু শ্রমের সঙ্গে যুক্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে। তো এই ধরনের কর্মসূচি কারা পালন করছে, কারা করতে পারে এই কর্মসূচিগুলো পালন, সেটা হচ্ছে এক রাজ্য সরকার করতে পারে, অবশ্যই তারাই হচ্ছে প্রধান, রাজ্য সরকার করবে। আর করবে কে? প্রশাসন করবে, প্রশাসনকে কাজে লাগিয়েই করা হবে। আর নাম্বার 3 হচ্ছে যেটা বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি স্বেচ্ছাসেবী সংস্থা। স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই কাজগুলো করে এই কর্মসূচিতে। তাহলে বিভিন্ন যারা প্রচার অভিযানটা চালাচ্ছে তারা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থা।
আগামী দিনের শিশুদের কিভাবে শ্রম বিমুখ করে তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালানো সম্ভব হয়, সেটাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে তাদেরকে তাদের কাজ থেকে বের করে আনতে হবে। তাদের এখন কাজ কি? তাদের কাজ হচ্ছে লেখাপড়া করা জীবনে। তো সেটা থেকে তারা আর্থিকভাবে তাদেরকে সুরক্ষা দিতে হবে, তাদেরকে লেখাপড়ার দিকে নিয়ে আসতে হবে। কারণ এখনকার শিশুরা খুব অল্প বয়সেই আমরা দেখছি স্কুলগুলোতে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের পরিমাণ ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সেই কারণে এগুলো কিন্তু সব তাদের এই শ্রমের কারণে। অল্প বয়সেই তারা বিভিন্ন দেশে তাদেরকে পাচার করে দেওয়া হয়। বিশেষ করে ধরো আমি বলছি এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলো যেগুলো হয়, বা ধরো এই যে সৌদি আরবের মতো, কাতার, এই সমস্ত যে দেশগুলো হচ্ছে, ইরান, ইরাক, এই সমস্ত দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদেরকে কাজের লোভ দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো এবার প্রচার অভিযানের ক্ষেত্রে কি কি করতে হচ্ছে, প্রচার অভিযানের ক্ষেত্রে কি কি পদক্ষেপ সরকার নিচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে পার্টিকুলার কোন দিনটা বেছে নেওয়া হলো, এই কর্মসূচির উদ্দেশ্যটা কি। তাহলে প্রথম প্যারাটাতে আমরা কি লিখছি, কোন দিনটাতে পালিত হচ্ছে। কোন দিন পালিত হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হ্যাঁ, কোন দিন পালিত হয়। নাম্বার 2 হচ্ছে যে এই যে স্বেচ্ছাসেবী যে কারা অংশগ্রহণ করতে পারে এই ধরনের প্রচার অভিযানে, কারা অংশগ্রহণ করবে। আচ্ছা, আর কি তাদের মূল উদ্দেশ্য কি হবে, একদম এক লাইনে হবে কিন্তু মূল উদ্দেশ্য। এখানে কিন্তু লেখার অত স্কোপ নেই, 50টা ওয়ার্ডে করতে হবে। এই টোটাল আমি এই যে টোটাল যে প্রতিবেদনটা আছে, আমি কিন্তু এটা লিখেছি 270 ওয়ার্ডস, 278 ওয়ার্ডস, ঠিক আছে। তার মধ্যে শিরোনাম আছে, ধরো ওই নিজস্ব সংবাদদাতা এগুলো আছে, তো ধরে নাও 270টাতে লিখেছি। ওই 70টা ওয়ার্ড যখন তোমরা লিখতে যাবে এমনি বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, 50টা ওয়ার্ডে কিন্তু নিজেদেরকে প্রথম যে প্যারাটা রয়েছে সেটার মধ্যে কমপ্লিট করতে হবে। এটা নিয়ে একটা মজার ঘটনা বলছি, পরে বলছি। 50টা ওয়ার্ড নিয়ে প্রথম প্যারা যেটা রয়েছে, 3টে প্যারাতে প্রতিবেদন লিখতে হয়, যার মধ্যে ফার্স্ট প্যারাতে 50টা থাকবে, সেকেন্ড প্যারাতে 100টা থাকবে, এবং তার লাস্ট প্যারাতে 50টা থাকবে প্রথম প্যারায়। তাহলে এই 3টে পয়েন্ট করতে হবে, যে কোন দিন পালন করা হবে, কে কে অংশগ্রহণ করছে, তাদের মূল উদ্দেশ্য কি। আর যদি পার্টিকুলার এই যে দিবসটা পালন করা হচ্ছে সেটা কারা অর্গানাইজড, মানে এই দিবসটা কাদের দ্বারা স্বীকৃত। যেমন আন্তর্জাতিক যে শ্রম সংগঠন, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের দ্বারা স্বীকৃত হয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে। এবার যে সেকেন্ড প্যারাটাতে হচ্ছে যে এই প্রচার অভিযানে কি কি পদক্ষেপ গ্রহণ করছে এবং কারা করছে, অর্থাৎ কিনা সরকারের তরফ থেকে প্রচার অভিযানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কি কি পদক্ষেপ গ্রহণ হচ্ছে এটা যেমন গুরুত্বপূর্ণ, কি কি প্রকল্প শিশুদের জন্য আনা হচ্ছে, এই সমস্ত যে কি বলবো, যে শিশু শ্রমিক যারা রয়েছে তাদের জন্য কি কি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো এখানে আনতে হবে। মানে আমি তাদেরকে বললেই যে তারা কাজ ছেড়ে দিয়ে চলে আসবে এমনটা তো নয়, এবং কারা এই ধরনের শিশু শ্রমিক কারা হচ্ছে, কোন ধরনের শিশুরা এই ধরনের শিশু শ্রমের কাজে যুক্ত হচ্ছে, পার্টিকুলার কোন জেলায় বেশি এই ধরনের শিশুদের সংখ্যা দেখা যাচ্ছে, সেটা উল্লেখ করতে হবে। সরকার যদি কালকে বলে আরে বাবা তুমি চলে এসো, লেখাপড়া করবে, তোমাকে কাজ করতে হবে না, তাহলে কি মানুষ চলে যাবে? যাবে না তো। তাদের পরিবারগুলোতে অনাহারে দিন কাটে, তাদের মধ্যে কোনো অর্থনৈতিক সুরক্ষা নেই, তো তারা তো স্বাভাবিকভাবেই অল্প বয়সে টাকা ইনকামের দিকে বেশি নজর দেবে। তারা কি সরকারের কথা শুনবে? এবার শুনবে না যেহেতু, তাহলে তাদেরকে কি ব্যবস্থা করতে হবে, সেই জায়গাটাই হচ্ছে এই প্রচার অভিযানের মূল লক্ষ্য। এই প্রচার অভিযানের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থারা প্রথমেই জেলার কাছ থেকে জানতে চাইছে সরকার এবং প্রশাসনের, রাজ্য সরকার এবং প্রশাসনের সাহায্য নিয়ে, যেটা হচ্ছে যে
শিশু শ্রমিকের সংখ্যা কত, যেটা হলো সর্বপ্রথম জানাটা দরকার। এই জায়গায় গ্রামাঞ্চলে মানুষকে সচেতন করতে হবে। কোন ধরনের মানুষকে সচেতন করতে হবে? না, অভিভাবকদেরকে। এই যে সমস্ত শিশুরা ঘর ছাড়া, তাদের অভিভাবকদেরকে সচেতন করতে হবে। তাদের সচেতন করবার ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করতে হবে। হলো, এক্ষেত্রে জেলায় কি করতে হবে? বিভিন্ন সময় সারা বছর ধরে বিভিন্ন শিবিরের আয়োজন করতে হবে। জেলায় বিভিন্ন শিবিরের আয়োজন করতে হবে। শিশু পাচারের সংখ্যা যে সমস্ত জেলাগুলোতে বেশি, অথবা যে সমস্ত জেলাগুলোতে শিশুদের এই বিভিন্ন কারখানা, খাদান বা ইট ভাটাতে অল্প বয়সেই নিযুক্ত করা হচ্ছে, সেই সমস্ত এলাকায় কি করতে হবে? না, এই যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প জোর দিতে হবে। এর মাধ্যমে শিশুদের পুষ্টির বিষয়টা দেখা হয়, তারপরে তাদের খাবার, তাদের আর্থিক সুরক্ষা, তাদের মাদের বিষয়গুলো, তাদের পরিবারের লোকেদের বিভিন্ন অর্থনৈতিক ইনকাম কত, তারা কতটা দারিদ্র সীমার নিচে অবস্থিত, এগুলো আমি বলছি তাই। তো এগুলো কিন্তু লক্ষ্য করা হয়। সেই সমস্ত শিশু শ্রমিকদেরকে উদ্ধার করতে হবে। তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলে তারা কিন্তু আবার চলে যাবে। তো সুতরাং তাদেরকে পুনর্বাসন দিতে হবে এক জায়গায়, যে আমরা হোম বলি না, হোম, ওই জিনিস পুনর্বাসন দিতে হবে। তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের পুষ্টির স্বাস্থ্যের ব্যবস্থাটা দেখতে হবে। এইভাবে শিশুদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এই এত কিছু তো আর সরকারের একার পক্ষে সম্ভব হয় না। তখনই সেইগুলোতে কিন্তু এই যারা স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে, তারা কিন্তু বিষয়গুলো দেখাশোনা করে। এবং এই ক্ষেত্রে কারা দেখাশোনা করে? জেলার বিভিন্ন শিশু যে কল্যাণ যে সমিতির যারা আধিকারিকরা রয়েছে, তারা দেখাশোনা করে। এবার তারা কি বলছে? তারা বলছে যে বিভিন্ন জেলায় শিশু শ্রম দিনে দিনে বাড়ছে, আর্থিকভাবে অভাবে শিশুদের মধ্যে লেখাপড়া ছেড়ে দেবার একটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে বলি, তখন উল্লেখ করতে হবে, যেটা হচ্ছে একদম লাস্ট প্যারাতে থাকবে সবসময় সরকারি আধিকারিকদের বক্তব্য, ঠিক আছে, যেটা ঠিক আগের দিনও ছিল। অর্থাৎ বিভিন্ন আমলাদের বক্তব্য, এই ধরনের প্রকল্পের যারা আধিকারিক তাদের বক্তব্য, স্বেচ্ছাসেবী সংস্থার কর্তাদের বক্তব্য, যারা বিষয়টাকে দেখভাল করছেন তাদের বক্তব্য। 1996 সাল থেকে কেন্দ্রীয় সরকার শিশু শ্রম বন্ধে আইন চালু করেছে সারা দেশ জুড়ে। তো সেই আইন মতোই কিন্তু এ রাজ্যেও শিশু শ্রমিকদের লেখাপড়ার উদ্দেশ্যে শ্রমিক বিদ্যালয় চালু করা হয়েছে। তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবার জন্য সরকার তৎপর হয়েছে। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার, প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিটি ব্লকে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই কিন্তু জানিয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে বলবো এই ধরনের কাজগুলো কোথায় হয়? একদম রুট থেকে হয়, আমরা যেটাকে বলে থাকি তৃণমূল স্তর, অর্থাৎ কিনা ব্লক লেভেল থেকে হয়ে থাকে। ঠিক আছে, এই লেভেলগুলো থেকে কিন্তু কাজ চালু করতে হবে, তবেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধান সম্ভব। এটা আমি বললাম, তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত প্রতিবেদনে একদম লিখবে না। সরকার যেটা বলছে সেটাই লিখবে, প্রতিবেদনে কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না। হ্যাঁ, বলো। 12ই জুনের যে তথ্যটা দিয়েছি, যে সারা আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটা 12ই জুন চালু করেছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটা 2002 সাল থেকে শুরু করেছে এই পার্টিকুলার দিনটা, ওই জন্য সালটা বলে রাখি। কালকে আমি বলেছি একটা প্রতিবেদন দেবো, একদম সহজ পাতি প্রতিবেদন, কিন্তু লিখতে হবে। আর যে ভাবার্থটা আর ট্রান্সলেশনটা দেওয়া আছে সেটা আলোচনা